আজকে আমি ক্লাস 11-এর যারা নতুন ভর্তি হচ্ছ, মাধ্যমিক পাশ করে 11-এ তারা উঠবে, তাদের যদি তারা মনে করো যে ফিলোসফি নেবে, যারা আর্টস নেবে তাদের এই ফিলোসফি সাবজেক্ট সম্পর্কে আমি একটা ছোট্ট করে কনসেপ্ট দিচ্ছি। কারণ ফিলোসফি সাবজেক্টটা পুরো অন্য ধরনের সাবজেক্ট। তোমরা ক্লাস 10-এ যে ধরনের সাবজেক্ট পড়েছো সেগুলো তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, কিন্তু 11-এ উঠে পুরো ডিফারেন্ট সাবজেক্ট তোমরা পড়বে। ফলে এই সাবজেক্টগুলো সম্পর্কে কনসেপ্ট হয়তো অনেকেরই জানা নেই। সেই জন্য আমি এখনও হয়তো তোমরা সাবজেক্টগুলো নিয়ে ভাবুনি নেবে কি না। হয়তো ভবিষ্যতে তোমাদের যখন রেজাল্ট বেরোবে দুদিন বাদে, তখন তোমাদের স্কুলে ভর্তির জন্য তখন কোন সাবজেক্ট নেবে সে সম্পর্কে তোমাদের হয়তো জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সেই সম্পর্কে তোমাদের কনসেপ্টটা যেহেতু থাকবে না, তোমরা হয়তো উল্টোপাল্টা সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে নিজেরাই কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। তাই আমি তোমাদের একটু আগে থেকে ফিলোসফি যদি কেউ নাও বা নেবে মনে করো, তাদের একটা ছোট্ট করে কনসেপ্ট দিচ্ছি। এই কনসেপ্টটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা ফিলোসফি সাবজেক্টটা নিও। আর কারণ আমি বলতে পারি, কারণ এই সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট এবং খুবই ইন্টারেস্টিং। এটা এটা আগে সায়েন্সের সাবজেক্টের সঙ্গে অ্যাটাচ ছিল, এখন এটা আর্টসের সাবজেক্টে করা হয়েছে। আর সাবজেক্টটার মধ্যে অনেক নতুনত্ব আছে। কেউ যদি পড়বে মনে করো, একটু সাবজেক্টটার মধ্যে ঢুকলেই তোমরা বুঝতে পারবে সাবজেক্টটা খুব সুন্দর। অন্যান্য হিস্ট্রি, জিওগ্রাফি সাবজেক্টগুলো যেরকম তোমরা পড়েছো আর্টসে, সেই ধরনের সাবজেক্ট নয়, সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা সম্পর্কে অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করে যে দর্শন কী, দর্শনের বিষয়বস্তু কী, এইগুলো নিয়ে আমরা কোনোদিন আলোচনা করিনি, কারণ কোনো দরকারও লাগেনি, কারণ তোমরা এতদিন এই সাবজেক্টটা নিয়ে পড়োনি। কিন্তু আজকে তোমরা যারা 10 পরীক্ষা মাধ্যমিক দিলে, তারা কিন্তু 11-এ যারা উঠবে তাদের হয়তো এই সাবজেক্টটা নিতে হতে পারে, বা তোমরা যখন ভবিষ্যতে ডিগ্রি ক্লাসে যাবে তখনও কিন্তু সাবজেক্টটা তোমাদের অবশ্যই নিতে হবে। কারণ সবাই তো আর সায়েন্স পড়বে না, আর্টসও পড়বে বা প্যারা সায়েন্স পড়বে, তার সঙ্গে কিন্তু অনেক স্কুলে এই সাবজেক্টটা দিয়ে থাকে। কাজেই আমি সাবজেক্টটা সম্পর্কে ছোট্ট করে আজকে একটা কনসেপ্ট দেবো। যদি তোমাদের ভালো লাগে এই কনসেপ্টটা, বা যদি তোমরা মনে করো যে এই ক্লাসটা রেগুলার তোমরা করে একটু করে শুনবে, সিলেবাস সম্পর্কে একটু অবহিত হবে, তাহলে আমার ভিডিওটা রোজ দেখো এবং একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই যারা নিতে ইচ্ছুক তাদেরকে বলবে এই সাবজেক্টটা পড়তে এবং এই সাবজেক্টটা ভিডিওটা রেগুলার একটু ফলো করতে। এবার আমরা আসি আমাদের বিষয়বস্তু দর্শনের কথায়। দর্শন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দর্শন বলতে আমরা বুঝি যে ফিলোসফি, যেটাকে তোমরা নিয়েছো। ফিলোসফি শব্দের বাংলা অর্থ হচ্ছে দর্শন, কিন্তু ফিলোসফি আর দর্শন কিন্তু এক নয়। তোমরা 11-এ যে দর্শনটা ফিলোসফি যেটা পড়বে সেটা এখানে দর্শনের বিষয়টাই পড়বে। ফিলোসফির দুটো ভাগ, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন, একটা হচ্ছে ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শনের যে ফিলোসফি বলতে আমরা বুঝি তোমার জ্ঞানের প্রতি অনুরাগ, কিন্তু পাশ্চাত্য দর্শনের ফিলোসফিটা আমাদের এখন পাঠ্য নয়। আমাদের পাঠ্য হচ্ছে ভারতীয় দর্শনের ফিলোসফি। কাজে ভারতীয় দর্শনে ফিলোসফি শব্দটা আমরা আলোচনা করব, কিন্তু ফিলোসফি তোমরা যে নিয়েছো সেটা কিন্তু তোমরা ফিলোসফি অর্থে পড়বে না, দর্শন অর্থে পড়বে। কারণ দর্শন মানে হচ্ছে দেখা। দর্শন শব্দটা এসছে দৃশ ধাতু থেকে। দৃশ প্লাস অনট ইজুকাল টু দর্শন। দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি এসছে। কিন্তু দর্শন মানে দেখা, কিন্তু আমরা যে কোনো দেখাকে দর্শন বলবো না। একমাত্র যে আমাদের আত্মদর্শন বলতে বোঝায়, আত্মদর্শন অর্থাৎ আত্মাকে দেখা। আত্মা নিয়ে কিউরিসিটি হয়তো তোমাদের একটা থেকেই আছে, যে তোমাদের অনেকেরই জানার ইচ্ছে হয় আত্মা কী, সে আত্মা কী, তার বিষয়বস্তু কী, আত্মা মানুষের শরীরে কিভাবে বিরাজ করে, সেগুলো কিন্তু আমরা ফিলোসফি সাবজেক্টটার মধ্যে মানে পড়লে বুঝতে পারবো। অর্থাৎ এই সাবজেক্টটা আত্মাকে নিয়ে কথা বলে। বিভিন্ন সম্প্রদায়ের কাছে আত্মা কী সেটা বিভিন্ন সম্প্রদায়
আত্মা নিয়ে কথা বলে। আমি সিলেবাস সম্পর্কে এক্ষুনি বলছি না, আগে তোমাদের 11-এর রেজাল্ট বেরিয়ে ক্লাস শুরু হোক, তখন আমি 11-এর সিলেবাস সম্পর্কে বলবো। আজকে আমি শুধু হালকা করে তোমাদের একটা কনসেপ্ট দিচ্ছি। দর্শন বলতে বোঝায় আত্মদর্শন, অর্থাৎ আত্মাকে দেখা বা জানা, অর্থাৎ তোমার ভেতরে কি তুমি ভাবছো সেই তত্ত্ব জ্ঞানটাকে বা সত্য বা তত্ত্বকে টেনে বের করেই হচ্ছে দর্শনের কাজ। অর্থাৎ দর্শন আমাদের হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি, আর দার্শনিক হলেন তিনি যিনি সত্য বা তত্ত্বকে জীবনে উপলব্ধি করেছেন। তবে দার্শনিকরা যে ভাষায় যেভাবে দর্শনকে দেখেছেন, আমরা সাধারণ মানুষ তো সেইভাবে দেখি না, তবু আমাদের কিন্তু দার্শনিকদের চিন্তাভাবনা অনুযায়ী আমাদের চলতে হবে। কারণ তারা যেভাবে দর্শনকে দেখেছেন, আমাদেরও কিন্তু সেইভাবেই দর্শনকে আমাদের চিন্তাভাবনায় এনে পড়তে হবে। কারণ ওনারা যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন, আমাদের সেই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আমরা নিজেদের মতো করে বানিয়ে লিখলে আমাদের হবে না, বা আমরা কনসেপ্ট বুঝে অনেকে মনে করে যে আমরা লিখবো, হবে না। ওনাদের ওই কথাগুলো, যেমন ছোট্ট করে আমি বলি, ওনারা তোমরা নোটের মধ্যে পাবে প্রমা কথাটা তোমরা নোটের মধ্যে পাবে, ব্যাপ্তি কথাটা তোমরা নোটের মধ্যে পাবে। ফলে সেখানে প্রমা মানে যদি তোমরা না জানো, তাহলে কিন্তু সাবজেক্টটা তোমাদের কাছে যথেষ্ট ভারী বলে মনে হবে। প্রমা কথাটা যদি জানো মানে, তাহলে কিন্তু সাবজেক্টটা তোমাদের কাছে খুবই ইজি হবে। প্রমা মানে আমরা যখন দর্শন পড়বো, তখন দর্শনের ভাষায় আমরা বলবো যাকে প্রমা, আমাদের বাংলা ভাষায় আমরা তাকে বলবো যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান আমরা সবাই লাভ করতে চাই, সেই যথার্থ জ্ঞানকে আমরা বলবো প্রমা। কিন্তু যারা এই কনসেপ্টটা জানবে না, তারা যদি হঠাৎ ফিলোসফি বই খুলে এরম প্রমা দেখো, তোমরা কিন্তু কোনো মতেই বুঝতে পারবে না। এবং সেক্ষেত্রে তোমরা যদি প্রমা বলে এরম না বুঝে পড়ে যাও, তাহলে কিন্তু সাবজেক্টটা কোনো নম্বর দেবে না। সাবজেক্টটাকে বুঝলে যেমন 100-এ 100% উঠতে সাহায্য করে, তেমনি সাবজেক্টটাকে না বুঝলেও কিন্তু এটা 0 তুলতেও সাহায্য করে। এই সাবজেক্টটা সায়েন্সের সাবজেক্টে তোমরা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল করে যে নম্বরটা পাবে, ফিলোসফিতে কিন্তু তোমরা শুধু থিওরিক্যাল লিখেই তোমরা কিন্তু 90-এর উপর নম্বর পাবে। ভীষণ মানে নাম্বার ওঠে সাবজেক্টটায়, আর ভীষণ সুন্দর সাবজেক্ট। কোনো সাবজেক্টকে করবে না, সমস্ত সাবজেক্টকে ভালোবেসে পড়বে, তাহলে দেখবে সব সাবজেক্টকেই নাম্বার উঠবে। কারণ তোমাদের কাছে সব সাবজেক্টই এখন নতুন। কারণ পলিটিক্যাল সায়েন্স যদি নাও, সাইকোলজি যদি নাও, ফিলোসফি নাও, এডুকেশন নাও, সোশিওলজি নাও, ফলে এই সব সাবজেক্ট কিন্তু তোমাদের কাছে নতুন। প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট আমি ছোটো করে দেব, তারপর তোমাদের যদি ভালো লাগে যেটা, তোমরা কিন্তু নেবে। যারা মনে করছো তোমরা আর্টস পড়বে, তাদের জন্যই আমি বলছি। ফলে দর্শন বলতে আমরা বুঝলাম তাহলে আত্মাকে দেখা বা আত্মাকে জানা বা আত্মার স্বরূপ উপলব্ধি করা। এখন থেকে তোমরা যদি দর্শন নাও, কেউ যদি তোমাদের বলে দর্শন বলতে কি বোঝো, তুমি কিন্তু একটা কথাই বলবে, আত্মাকে জানতে যে বিষয়ে সাহায্য করে তাকেই আমরা দর্শন বলছি। দর্শনের দুটো ভাগ, একটা আস্তিক, একটা নাস্তিক। আস্তিক হচ্ছে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা আস্তিক, আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকে আমরা বলবো নাস্তিক। আস্তিক দর্শন সম্প্রদায় কারা কারা? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই 6টা দর্শনকে আমরা আস্তিক দর্শন বলে থাকি, এবং এটাকে সরায়তন দর্শনও বলে থাকি। এই ওয়ার্ডগুলো তোমাদের কাছে নতুন। এই দার্শনিক সম্প্রদায়গুলো সম্পর্কে তোমরা শোনোনি। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। পরে আমি যখন ক্লাস নেব তখন আমি আরও ডিটেলসে জিনিসগুলো আলোচনা করব। এখন শুধু এইটুকুন জেনে রাখো। আর নাস্তিক দর্শন হচ্ছে চারবাক, জৈন, বৌদ্ধ। কেন? কারণ তারা বেদের অস্তিত্ব স্বীকার করে না। আর এরা কেন আস্তিক? এরা বেদের অস্তিত্ব স্বীকার করে। এবার আমি দর্শনের যে সম্প্রদায়গুলো আছে সেগুলো সম্পর্কে আমি পরে তোমাদের নেক্সট ক্লাসে বা তোমাদের যখন রেজাল্ট বেরিয়ে যখন নতুন ক্লাস শুরু হবে, তখন আমি এগুলো সম্পর্কে ডিটেলসে বলবো, আর সিলেবাসটা বলবো। তোমাদের শুধু একটুখানি কনসেপ্ট দিলাম। সাবজেক্টটা ভালো, তোমরা নাও। তোমরা নিলে কিন্তু উপকৃত হবে, এবং পরবর্তীকালে ডিগ্রি ক্লাসে যে কোনো সাবজেক্টে অনার্স দিতে গেলে এইগুলো সাবজেক্টগুলো কিন্তু তোমাদের মাইনরে লাগবে। ফলে আমি ওই জন্য তোমাদের ছোট্ট করে একটা কনসেপ্ট দিচ্ছি যে ফিলোসফি সাবজেক্টটা কিন্তু খুব ভালো, তোমরা এটা নিতে পারো। পরের দিন নেক্সট ক্লাসে আমরা এর বিষয়বস্তু এবং এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।